মারাত্মক বিপর্যয়ে ট্রেনের শিডিউল, যাত্রীদেরকে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে বাসে গতকালের চেয়ে চাপ কমলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে সদরঘাটে লঞ্চগুলোতে ছিল না তিল ধারণের ঠাঁই। সুজন মাহমুদের রিপোর্ট। ট্রেনে বাড়ি যাবেন বলে খুব সকালেই স্টেশনে এসেছেন এই যাত্রীরা, কিন্তু দুপুর গড়ালেও সকালের সেই ট্রেনের দেখা নেই। কখন আসবে তাও জানা নেই। তাই পরিবার নিয়ে ঘরমুখো মানুষের নিরন্তর বসে থাকা আর অপেক্ষার প্রহর গোনা। রংপুর যাবো, গাড়ি ছিল 9টায়, এখনো গাড়ি আসে নাই। এখন টাইম দিচ্ছে 1:20, বিকল্প ট্রেন দ্বারা। সকালে নাস্তা করে খেয়ে দিয়ে বের হই নাই, এখন গাড়ি আসতে দেরি হচ্ছে, তার জন্য এখানে বসে খেয়ে নিচ্ছি। এখন কখন আসবে তার তো ঠিক নেই। একতা এক্সপ্রেস এটা রাত 12টার সময় আসার কথা, কিন্তু এখন দিন কিন্তু আজকে কিন্তু 1:15 বাজে, এখন পর্যন্ত কিন্তু একতা এক্সপ্রেস আসেনি। দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের দেখা, প্রাণপণ চেষ্টা ট্রেনে ওঠা নিয়ে। এই অবস্থায় এখন টিকিট কাটিছে, এখন তো যাওয়াই লাগবে, টাকা তো রিটার্ন দেবে না, নাটোর যেতেই হবে। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠেছেন অনেকেই। বাদুড় ঝোলার সংখ্যাও কম নয়। ঈদে বাড়ি যাওয়া বলে কথা, তাই তো দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেনের তিল ধারণের জায়গা না থাকা সত্ত্বেও যে যার মতো পারছেন উঠে পড়ছেন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডগুলোতেও অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, সেই সাথে বাড়তি ভাড়াও ক্ষেত্র বিশেষে তা দ্বিগুণেরও বেশি। এখান থেকে যাই আমরা 200 টাকা হলে আমরা একদম গিয়ে হাওলাঘাট নামতে পারি, ওখান থেকে আমরা এখন 400 টাকা 450 টাকা করে তারা আপ ডাউনের ভাড়া নিচ্ছি আমরা। গাড়ি খালি সময় আমরা খালি আছি, এখন 250 টাকার ভাড়া 500 টাকা নিচ্ছি। তারপরেও ওই 2 নম্বরই করে ওই দিক দিয়ে আমরা লাইনে দাঁড়ায় আছি। টিকিট না পেয়ে বাসের ছাদে ওঠার দৃশ্যও বড় বিপজ্জনক। সন্ধ্যার পর টার্মিনাল ছেড়ে আব্দুল্লাহপুরে ছাদ বোঝাই করছে অনেক বাসই। তবু যাইতে হবে আমাদের, কারণ ভিতরে সিট নাই, আমাদের দেশে যাইতেই হবে। ভিতরে সিট পাওয়া যাচ্ছে না, ভিতরে 1000 টাকা যাচ্ছে, 700 টাকা যাচ্ছে, 800 টাকা যাচ্ছে। ছাদে ওঠার প্রতিযোগিতায় কুলাতে না পেরে অনেকেই চড়ছেন ট্রাকে। ট্রাকের ভাড়াও কম নয়। সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের উপচে পড়া ভিড়। এতে ধারণ ক্ষমতার কোনো বাছ বিচারই নেই লঞ্চগুলোতে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার সানজিদ আহমেদ। সরাসরি কথা বলছি তার সাথে। সানজিদ, খবরে আমরা দেখছিলাম ট্রেনের শিডিউল বিপর্যয়ের পরিস্থিতি। এই মুহূর্তে কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বিষয় যেটি হচ্ছে যে খবরটি আপনারা দিলেন ট্রেনের শিডিউল বিপর্যয়, এর কিন্তু কোনো ব্যতিক্রম নাই, বরং যেটি হচ্ছে যে এই বিপর্যয়ে কিন্তু সময়টা আরো বাড়ছে। আমি যদি আপনাকে দুটি ট্রেনের শিডিউলের উদাহরণ দেই, যেটি হচ্ছে যে দ্রুতযান, যেই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল 7:40-এ, অর্থাৎ সন্ধ্যা 7:40-এ, সেই ট্রেনটি এখনো পর্যন্ত কমলাপুর স্টেশনে পৌঁছায়নি এবং স্টেশন ম্যানেজার আমাদের যেটি জানিয়েছে সেটি আনুমানিক রাত 3টায় কমলাপুর স্টেশনে এসে পৌঁছাবে। তারপরে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে কমলাপুর স্টেশন থেকে। একই সঙ্গে তুনা নিশিতার কথা যদি বলি, তাহলে সেই তুনা নিশিতাও 2:30-3টার আগে কমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছে না, এমনটাই জানিয়েছেন এই কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কতটা কষ্ট করে যাত্রীরা ট্রেনে উঠছেন, যেটি হচ্ছে যে এই পদ্মা এক্সপ্রেস, এই ট্রেনটি কিছুক্ষণ পরেই রাজশাহীর উদ্দেশ্যে এই কমলাপুর স্টেশন ছেড়ে যাবে। এই মাত্র কিন্তু এই ট্রেনটি এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছালো। এসে পৌঁছানোর পর থেকেই কিন্তু যাত্রীদের এই হুড়োহুড়ি, যেটি হচ্ছে যে যাত্রীরা অভিযোগ করছেন যে শিডিউল বিপর্যয় শুধু না, কোনো ধরনের ম্যানেজমেন্ট এইখানে সম্ভব হচ্ছে না। এবং যাত্রীদের পক্ষ থেকে আরেকটি অভিযোগ করা হচ্ছে যে এখানে ট্রেনের যে সেবাদানকারী যে ব্যক্তিবর্গ আছে তাদেরকেও তারা কোনোভাবেই রিচ করতে পারছেন না। সানজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার সানজিদ আহমেদের সঙ্গে। সৌদি আরব, ইরাক, সিরিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্য, এশিয়া, উত্তর আফ্রিকা ও ইউরোপের বেশ কয়েকটি দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ধনী গরিব এক কাতারে আদায় করেছেন ঈদের জামাত। তবে ঈদ আনন্দের চেয়ে আইএস জঙ্গিদের হামলা থেকে প্রাণ বাঁচাতে বেশি ছুটতে হয়েছে সিরীয় আর ইরাকিদের। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন দেশের অন্তত 20 লাখ হাজি। মক্কায়
ঈদ জামাত শেষে কাবা শরীফ তাওয়াফ ও মাথায় চুল ফেলে পশু কুরবানি দেন হাজিরা। বিশ্বের সবচেয়ে মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ায় ঈদের প্রধান জামাতটি হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। বিশ্বশান্তির পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতা থেকে রক্ষায় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তারা। ভিন্ন চিত্র ছিল আফগানিস্তানে। মাত্র কদিন আগে দেশটিতে অবসান হলো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘ অচল অবস্থার। তাই নয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির নেতৃত্বে প্রথম ঈদটি অনেকটা স্বস্তির কেটেছে আফগানদের। অবশ্য উল্টো চিত্র সিরিয়ায়। ঈদ আনন্দ দূরে থাক, এদিন আইএস জঙ্গিদের হামলা থেকে প্রাণ বাঁচাতে ছুটছেন তারা। শনিবারও তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার কুবান শহরে চলছে জঙ্গি হামলা, সংঘর্ষ। আর সৌভাগ্যবান যেসব সিরীয় সীমান্ত পাড়ি দিয়ে তুরস্কে গেছেন, স্বস্তি নেই তাদেরও। ৮-১০টা সাধারণ মানুষের মতো আমরাও নিজ বাড়িতে সবার সাথে ঈদের আনন্দ করতে চাই, ছেলে মেয়েদের একটু খুশি দেখতে চাই। আইএস গেরিলাদের হামলায় বিপর্যস্ত আরেক দেশ ইরাকে নাশকতার আশঙ্কায় মসজিদগুলোতে ছিল কড়া নিরাপত্তা। ঈদ আনন্দেই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজাতেও পুড়ে যাওয়া, ধসে পড়া বাড়িঘরেই দিনটি কাটিয়েছে সেখানকার শিশুরা। আগ্রাসনে নিহতদের কবর জিয়ারত করেছেন স্বজনরা। ফিলিস্তিনে সর্বসাধারণের সাথে ঈদের নামাজ আদায় করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এছাড়া মিশর, অস্ট্রেলিয়া, সোমালিয়া, বসনিয়া হার্জেগোভিনা ও রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে উৎসবের আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার ঈদ উল আজহা উদযাপন করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। রাজধানীর কয়েক জায়গায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে ঈদের চাঁদ দেখা যাওয়ায় তারা আজ ঈদ উদযাপন করেছেন। এদিকে চাঁদ্র মাসের সঠিক তারিখ নির্ধারণ ও বাস্তবায়ন জাতীয় কমিটির তত্ত্বাবধানে উত্তরার হোয়াইট হল কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। তবে দেশের বড় বড় আলেমদের কেউই এভাবে সৌদি আরব বা অন্য কোনো মুসলিম দেশের সাথে মিলিয়ে ঈদ সহ অন্যান্য উৎসব ইবাদত পালনকে সঠিক মনে করেন না। রাষ্ট্রীয় ঘোষণাটা ইসলাম পরিপন্থী কিনা, ইসলাম পরিপন্থী যদি না হয় তাহলে সেটাই আমাদের মানা উচিত। হ্যাঁ, ওনারা করছেন, কেউ কিছু বলছেন না, করছেন ওনারাও যুক্তি দেখাচ্ছেন। তো আমি মনে করি যে এই যুক্তি যথার্থ নয়। চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী করছি, এটি যথার্থ, এটি কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক বলে আমি মনে করি। এবার বিকাশ কোরবানির হাট বাজার। রাজধানীর হাটগুলোতে বেচাকেনা বেড়েছে। ক্রেতাদের এবার বড় গরুর দিকে নজর কম, মাঝারি সাইজের গরু বেশি পছন্দ তাদের। এদিকে এবার গরুর তুলনায় ছাগলের দাম চড়া। আর ব্যাপারীরা বলছেন, বিক্রি করতে না পারলে প্রতিটি পশুতে শেষ পর্যন্ত বেশ লোকসান গুনতে হবে তাদের। রিপোর্ট করছেন দীপন দেওয়ান। কোরবানির হাট থেকে পশু কিনে ফিরছেন সবাই। দুদিন আগেও এমন চিত্র ছিল না। পছন্দের কোরবানির পশু কিনে সবাই তৃপ্তির হাসি নিয়ে বাড়ি ফিরছেন। আগের তুলনায় আজকে দেখি ভালোই যাচ্ছে। দেখছেন না গরু যাচ্ছে কত। যারাই কিনবে গরু, দেশি গরু কেনা ভালো, বা ওই জাতীয় অন্য গরু না কেনা, আবার মাঝারি সাইজ কিনলে বেটার। শনিবার তিল ধারণের ঠাঁই নেই হাটগুলোতে। বেশিরভাগ হাট সরগরম ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে। হাটে মাঝারি আকারের গরুর কাছেই বেশি ভিড় দেখা গেছে। বিক্রেতারাও এমন সুযোগে দাম হাঁকাচ্ছেন মূল মতো। ক্রেতারা পশু কিনতে গিয়ে খানিকটা চিন্তিত গরু মোটা তাজাকরণ পদ্ধতি নিয়ে। তবে হতাশা প্রকাশ করে ব্যাপারীরা বলছেন, মূলধন উঠিয়ে নেওয়া সম্ভব নয়। দাম বেশি মনে হচ্ছে, কারণ তারা ছাড়তে যাচ্ছে না, তারা অনেক লাভের আশায় বসে আছে। যদি দামে কম কিনে আছে, দাম কম পাতা। ইনজেকশনের ভয়ে মাঝারি গরু, বড় গরু আমরা আবার টাকা থাকলেও কিনবো না। যারা গরু কিনতে পারছেন না তারা ঝুঁকছেন ছাগলের দিকে। মাঝারি আকারের এক একটি ছাগলের দাম 10 থেকে 12,000 টাকা। যাচাই বাছাই করে সাধ্যের মধ্যে কেনার চেষ্টা করছে অনেকেই। তবে ক্রেতা বিক্রেতাদের মূল্য নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। দেশের তো বেশি দামে কিনে আনছি, ঢাকা শহর তো বাজার মন্দা, গরুর সঙ্গে তুলনা করলে খাসির দামটা একটু বেশি লাগে। ক্রেতা বিক্রেতাদের টাকা লেনদেন ও খাদ্য সামগ্রী গ্রহণের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাট সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। পুলিশি নিরাপত্তা জোরদার থাকায় মহাসড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়নি। মানুষ রাস্তায় কোনো দুর্ভোগ ছাড়াই
বাড়ি যেতে পারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার গাবতলী বাস টার্মিনাল ও গরুর হাটের নিরাপত্তার পরিস্থিতি দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, অজ্ঞান পার্টির মূল হোতা হাজী ইমরানকে আটক করেছে পুলিশ। এছাড়া অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার কারণ হিসেবে জনসচেতনতার অভাবকেই দায়ী করেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এই মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের দোহাই দিয়ে এমন অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো ভিত্তি নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারকে সংলাপে বাধ্য করা হবে। সংবিধানের ৫৫ সংশোধনীর কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজের বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর মতো লোকেরা আপত্তিকর বক্তব্য রাখার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, বিরোধী দলের কর্মসূচিকে সামনে রেখে টার্গেট প্র্যাকটিস করছে সরকার। ক্ষমতাসীন দলের লোকজন বিরোধী দল সহ সাধারণ মানুষের ঘরবাড়ি দখল করে দেশকে সর্বশান্ত করেছে। রিজভীর